আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক উপকৃত হবেন। তো শুরু করা যাক। অক্ষরবৃত্ত ছন্দ কী? অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য এবং অক্ষরবৃত্তই বাংলা কাব্যের প্রধান ছন্দ। এই উক্তির আলোকে অক্ষরবৃত্তের বিভিন্ন রূপের বৈশিষ্ট্য উদাহরণসহ লেখো। অথবা এইভাবে প্রশ্নটি আসতে পারে, অক্ষরবৃত্ত ছন্দ কী? অক্ষরবৃত্ত ছন্দের রূপবৈচিত্র্য উদাহরণ সহযোগে বর্ণনা করো। তো শুরু করা যাক। উত্তর: অক্ষরবৃত্ত ছন্দ যে ছন্দে চরণের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা সুর বা তানযুক্ত, ধীর লয় আশ্রিত, শোষণ শক্তি সমন্বিত ৮ বা ১০ মাত্রা পূর্ণ পর্বে গঠিত সনাতন বাংলা রীতির যে ছন্দে একক ও শব্দান্তস্থিত রুদ্ধ অক্ষরই দুই মাত্রার থাকে তাকে অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দ বলে। অক্ষরবৃত্ত ছন্দকে মিশ্রকলাবৃত্ত, তান প্রধান ছন্দ ইত্যাদি নামেও অবহিত করা হয়। ধ্বনিকে আচ্ছন্ন করে অতিরিক্ত সুরের ব্যঞ্জনা এ ছন্দকে গাম্ভীর্যপূর্ণ করে তুলেছে। এর ফলে হ্রস্ব দীর্ঘস্বরের ধ্বনি প্রসারণ ও সংকুচন সহজেই ঘটতে পারে। স্বরবৃত্তের মতো অক্ষরবৃত্ত বাংলা ভাষার বনেদি ছন্দ। এই ছন্দ বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী ছন্দ। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্য, পাঁচালী কাব্য, রোমান্টিক কাহিনী কাব্য, জীবনী সাহিত্য, পদাবলী ইত্যাদি অক্ষরবৃত্ত ছন্দেই রচিত। এ ছন্দ গাম্ভীর্যপূর্ণ, এর ধীর লয় আশ্রিত এবং পর্ব বিভাগ নির্দিষ্ট নিয়মের অধীন। অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য। অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া হলো। অক্ষরবৃত্ত ছন্দের মূল পর্ব ৮ বা ১০ মাত্রার হয়ে থাকে। অক্ষরবৃত্ত ছন্দের একটি বড় বৈশিষ্ট্য হলো যে পড়তে গেলে শব্দ ধ্বনির একটি অতিরিক্ত টান বা সুরের জন্ম হয়। অক্ষরবৃত্ত ছন্দের লয় ধীর এবং গতিবেগ মন্থর। অক্ষরবৃত্ত ছন্দের শব্দান্তের হলন্ত বা যৌগিক স্বরান্ত দ্বিমাত্রিক হয়। একাক্ষর শব্দের অর্থটি ব্যঞ্জনান্ত বা যৌগিক স্বরান্ত হলে দুই মাত্রার হয়। অক্ষরবৃত্ত ছন্দের অন্তর্গত ভাগগুলো হল পয়া, ত্রিবেদী, চৌপদী, অমিতাক্ষর, মুক্তক ইত্যাদি। এই ছন্দের পর্ব বৈচিত্র্য বিশেষভাবে লক্ষণীয়। অক্ষরবৃত্তের পর্ব সাধারণত দীর্ঘ হয়। এই ছন্দের পয়ার 2 পর্বের, ত্রিবেদী 3 পর্বের এবং চৌপদী 4 পর্বের হয়ে থাকে। অক্ষরবৃত্ত ছন্দের মূল পর্ব ৮ বা ১০ মাত্রার হয়ে থাকে। অক্ষরবৃত্ত ছন্দের একটি বড় বৈশিষ্ট্য হলো যে পড়তে গেলে শব্দ ধ্বনির একটি অতিরিক্ত টান বা সুরের জন্ম হয়। অক্ষরবৃত্ত ছন্দের লয় ধীর এবং গতিবেগ মন্থর। অক্ষরবৃত্ত ছন্দের শব্দান্তের হলন্ত বা যৌগিক স্বরান্ত দ্বিমাত্রিক হয়। একাক্ষর শব্দের অর্থটি ব্যঞ্জনান্ত বা যৌগিক স্বরান্ত হলে 2 মাত্রার হয়। অক্ষরবৃত্ত ছন্দের অন্তর্গত ভাগগুলো হল পয়া, ত্রিবেদী, চৌপদী, অমিতাক্ষর, মুক্তক ইত্যাদি। এই ছন্দের পর্ব বৈচিত্র্য বিশেষভাবে লক্ষণীয়। অক্ষরবৃত্তের পর্ব সাধারণত দীর্ঘ হয়। এই ছন্দের পয়ার 2 পর্বের, ত্রিবেদী 3 পর্বের এবং চৌপদী 4 পর্বের হয়ে থাকে। অমিতাক্ষর ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দ জ্যোতি ও ছেদ ভাব অনুযায়ী পড়ে। ৮ ও ৬ মাত্রার পরে জ্যোতি পড়লেও ছেদ যে কোনো জায়গায় পড়তে পারে। অক্ষরবৃত্ত ছন্দে সাধারণত সাধু ভাষা ব্যবহৃত হয়। এই লাইনটা যদি মনে রাখেন, তো আপনাদের একটা প্রশ্ন আসে যে ছন্দ নির্ণয়, একটা লাইন কয়েকটা কবিতা দিয়ে বলে যে ছন্দ নির্ণয় করো। যদি এটা খেয়াল রাখেন যে অক্ষরবৃত্ত ছন্দ সাধারণত কি সাধু ভাষা হয়, তাহলে সহজেই বুঝতে পারবেন যেটা কোন ছন্দে এবং সহজে ছন্দ নির্ণয় করতে পারবেন এবং গাম্ভীর্যপূর্ণ ভাব প্রকাশ করে।
স্বরবৃত্ত ছন্দের মতো অক্ষরবৃত্তকেও বাংলা ভাষায় বনেদি ছন্দ বলা হয়। অক্ষরবৃত্ত ছন্দের শোষণ ক্ষমতা সর্বাধিক। অক্ষরবৃত্ত ছন্দের শাখা প্রশাখা বা অক্ষরবৃত্ত ছন্দের প্রকারভেদ। অক্ষরবৃত্ত ছন্দ অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। এই ছন্দের গঠনরীতি নানা বৈচিত্র্যে মালায় সজ্জিত, সেগুলোকে এই ছন্দের শাখা প্রশাখা বলা হয়। অক্ষরবৃত্ত ছন্দ মোট 14টি। যেমন অক্ষরবৃত্ত ছন্দ গঠনের প্রধান অংশ জুড়ে আছে পয়ার। পয়ারকে আবার অনেক ভাগে ভাগ করা যায়। এছাড়াও আছে ত্রিপদী, চৌপদী, গৌরীশ, মুক্তক, অমিতাক্ষর, সনেট, গদ্য ছন্দ, একাবলী ইত্যাদি নানা রকমের ছন্দ। এগুলো মূলত অক্ষরবৃত্ত ছন্দের আঙ্গিকগত বা বহিরাঙ্গিক কাঠামোর নাম। নিচে অক্ষরবৃত্তের প্রকারভেদগুলো আলোচনা করা হলো। পয়ার। পয়ার বলতে সাধারণত ৮-৬ মাত্রা বিভাগের হ্রস্ব বা লঘু পয়ারকেই বোঝায়। পয়ারের প্রত্যেক চরণে মাত্রা সংখ্যা 14 এবং প্রত্যেক চরণ 2 পর্বে বিভক্ত থাকে। মাত্রাবিন্যাস 8+6, অর্থাৎ প্রথম পর্বে 8 মাত্রা এবং দ্বিতীয় পর্বে 6 মাত্রা। 2 চরণে গঠিত হয় স্তবক। চরণ দুইটির শেষে মিল থাকে, যেমন মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস বনে শুনে পুণ্যবান সমান বান, মানে লাস্টে মিল আছে। পয়ার ছন্দ 10 প্রকার, যথা তরল পয়ার, মালঝাপ পয়ার, মালতী পয়ার, বিশাখা পয়ার, কুসুম বালিকা, পর্যায় সমপয়ার, মধ্য সমপয়ার, হীনপদ পয়ার, ভঙ্গ পয়ার ও প্রবাহমান পয়ার। অমিতাক্ষর ছন্দ। অমিতাক্ষর অর্থ কি হচ্ছে মিত্রহীন অক্ষর। অক্ষরবৃত্ত ছন্দের অন্তর্গত যে প্রবাহমান পয়ারে অন্তানুপ্রাস নেই তাকে অমিতাক্ষর ছন্দ বলে। অমিতাক্ষর পয়ার ভিত্তিক বলে এর প্রতি চরণে মাত্রার সংখ্যা 14টি, অর্থাৎ 8+6। অমিতাক্ষর ছন্দের জ্যোতি ও ছেদ এক স্থানে পড়ে না, চরণের শেষান্তে মিল থাকে না বলে অমিতাক্ষর ছন্দ হয়। জ্যোতির স্বাধীনতা, অন্তমিলহীনতা এবং প্রবাহমানতা এই ছন্দের প্রধান বৈশিষ্ট্য। উদাহরণ: এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানিনো কেমনে আসি লক্ষণ পশিল। 8+6 8+6 বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত কবিতা থেকে নেওয়া হয়েছে। গৈরিশ ছন্দ। গৈরিশ ছন্দ এক প্রকার অমিতাক্ষর ছন্দ। এই ছন্দকে ভঙ্গ অমিতাক্ষর বলা হয়। মাইকেল মধুসূদনের অমিতাক্ষর এবং রবীন্দ্রনাথের মুক্তক ছন্দের মধ্যবর্তী পর্যায়ে স্থান দেওয়া হয়। এই ছন্দে অমিতাক্ষরের প্রবাহমানতা রয়েছে, তবে প্রত্যেক পঙ্ক্তির মাত্রা সংখ্যা সাধারণত অসমান। বিখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের নামানুসারে এই ছন্দের নাম গৈরিশ ছন্দ হয়। যেমন উদাহরণ হিসেবে দেখতে পারি: এক কথা শোনো হে ব্রাহ্মণ, যদি সাই হই রণভূমে, কহিও মাতারে অবাধ্য বালক বলি ক্ষমেন জননী। গিরিশচন্দ্র ঘোষের থেকে নেওয়া হয়েছে। উপরের 3টি পঙ্ক্তিতে 1টি করে পর্ব এবং শেষের পঙ্ক্তি 2টি পর্বে বিভক্ত। মাত্রাবিন্যাস: প্রথম পঙ্ক্তি 10+10+6 এবং শেষের পঙ্ক্তি 8+6। মহাপয়ার: যে পয়ারে প্রত্যেক পঙ্ক্তি 2টি পর্ব এবং যার প্রথম পর্ব 8 এবং দ্বিতীয় পর্ব 10 মাত্রার হয়ে থাকে তাকে মহাপয়ার বলে। মহাপয়ারের শেষ পর্বটি সাধারণত প্রথম পর্ব অপেক্ষা দীর্ঘ হয় বলে পয়ার অপেক্ষা মহাপয়ার বেশি গুরুগম্ভীর। মহাপয়ার আবার 5 প্রকার, যথা সমিল মহাপয়ার, অমিল মহাপয়ার, পর্যায় সম মহাপয়ার, মধ্য সম মহাপয়ার ও প্রবাহমান মহাপয়ার। একাবলী ছন্দ: যে ছন্দ অন্তমিল সহ 11 বা 12 মাত্রার হয়ে থাকে তাকে একাবলী ছন্দ বলে। প্রতি চরণে 2 পর্বে বিভক্ত এবং মাত্রাবিন্যাস 6+5 11 বা 6+6 12। 2 চরণে পরস্পর মিল থাকে। চণ্ডীদাস, ভারতচন্দ্র, রঙ্গলাল, প্রমোদ চৌধুরী এ ছন্দে কবিতা লিখেছেন। উদাহরণ: বরর পিড়িতে বালির বাত, ক্ষণে হাতে ধরি ক্ষণেকে চাঁদ। 6+5 6+5 11 মাত্রা করে।
মিশ্র ছন্দ। পয়া, ত্রিপদী, চৌপদী ইত্যাদি ছন্দ দুই বা ততোধিক মিশ্রিত করলে তাকে মিশ্র ছন্দ বলে। মিত্রাক্ষর ছন্দ, যে ছন্দে দুইটি পঙ্ক্তি শেষাংশে স্বর বা ব্যঞ্জন ধ্বনি সাম্য বা মিল খুঁজে পাওয়া যায় তাকে মিত্রাক্ষর ছন্দ বলে, অর্থাৎ সমধ্বনি মুক্ত অক্ষর যুগলকে মিত্রাক্ষর ছন্দ বলে। একপদী, যে ছন্দে প্রত্যেক চরণে বা পঙ্ক্তিতে একটি মাত্র পদ বা পর্ব থাকে এবং প্রত্যেকটি পর্ব ৮ মাত্রা বিশিষ্ট হলে তাকে একপদী বলে। উদাহরণ: নন্দন কাননে কুলে, ঘুমায় স্বপন ভুলে, ঘুমায় দেবতা সব, কালযোগ অভিনব। ৮ মাত্রা করে। দ্বিগক্ষরা, ১০ মাত্রিক একপদী ছন্দকে দ্বিগক্ষরা বলে। ত্রিপদী ছন্দ, যে ছন্দে প্রত্যেক চরণে ৩টি করে পদ বা পর্ব থাকে, প্রত্যেক চরণের শেষে মিল এবং প্রতিটি চরণের প্রথম ও দ্বিতীয় পর্বে অন্তমিল থাকে, তাকে ত্রিপদী ছন্দ বলে। উদাহরণ: মহা জ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছে প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। চৌপদী ছন্দ, যে ছন্দে প্রত্যেক চরণে ৪টি করে পদ বা পর্ব থাকে এবং যার দুই চরণের শেষে মিল রাখা হয়, আবার প্রতি চরণের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বের শেষেও মিল থাকে, তাকে চৌপদী ছন্দ বলে। চৌপদী ছন্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা: লঘু চৌপদী, দীর্ঘ চৌপদী। উদাহরণ: চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে কি যত না বিষে, বুঝিবে সে কিসে, কবু আসিবি সে, ধ্বংসেনি যাবে। কৃষ্ণচন্দ্র মজুমদারের যারে। সনেট বা চতুর্দশপদী কবিতা। একটি মাত্র অনুভূতি বা অখণ্ড ভাব কল্পনা নিয়ে বিশেষ ছন্দরীতিতে রচিত ১৪ বা ১৮ মাত্রা বিশিষ্ট ১৪ পঙ্ক্তির কবিতাকে সনেট বা চতুর্দশপদী কবিতা বলে। সনেটের দুটি প্রধান স্তবক রয়েছে: ৮ পঙ্ক্তি স্তবককে অষ্টক এবং ৬ পঙ্ক্তি স্তবককে শতক বলা হয়। প্রথম ৮ লাইনে ভাব কল্পনার ইঙ্গিত করা হয় এবং শতকে তা পরিপূর্ণতা লাভ করে। প্রতি চরণ ৮+৬ মাত্রায় দুই পর্বে বিভক্ত থাকে। উদাহরণ: সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে, সতত যেমতি লোক নিষাদ স্বপনে, শুনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে, জোড়ায় এ কান আমি ভ্রান্তির ছলনে। মাঝখানে আরও আছে, ডট ডট দিয়ে বুঝিয়ে দিছে। নাম তার এ প্রভাসে, মজি প্রেম ভাবে, লয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। মুক্তক ছন্দ, অসমদীর্ঘ চরণে ছন্দকে মুক্তক ছন্দ বলে। অমিতাক্ষর এবং গৈরিক ছন্দের মতো মুক্তক ছন্দেও প্রবণতা রয়েছে। এই ছন্দের প্রতি পঙ্ক্তির সংখ্যা অসমান, অর্থাৎ পয়ার এবং অমিতাক্ষর ছন্দের ন্যায় পঙ্ক্তির মাত্রা সংখ্যা নির্দিষ্ট নয়। এই ছন্দের ব্যাপক এবং সুষ্ঠু প্রয়োগ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তক ছন্দ দুই ভাগে বিভক্ত, যথা: সমিল মুক্তক, অমিল মুক্তক। গদ্য ছন্দ, যেই ছন্দ মুক্ত শৃঙ্খলে আবদ্ধ নয়, যার গতি অব্যাহত, ভাব এগিয়ে যেতে পারে অক্ষুণ্ণভাবে, কোথাও বাধা না পেয়ে অসম পর্বে বিভক্ত থাকে, তাকে গদ্য ছন্দ বলে। উদাহরণ: তোমার সৃষ্টির পথে রেখেছ আকান করি, বিচিত্র ছলনা জলে, হে ছলনাময়ী, মিথ্যা বিশ্বাসের ফাঁদে পেতেছ হাতে, সরল জীবনে। তো আজকের মতো এখানেই শেষ করছি।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রাণিত করবেন। তো আজকে এ পর্যন্তই।